ও নমস্কার। শ্রী শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশনের ইতিবৃত্ত। আজ আমাদের আলোচ্য বিষয় শ্রী শ্রী ঠাকুরের সেবা পূজা। বিষয়টি একটু বড়, শুরু করা যাক। প্রথম 5 বছরে মঠবাসীগণের দিনচর্যা বরাহনগর মঠের মতো শ্রী শ্রী ঠাকুরের নিত্য সেবা পূজাকে কেন্দ্র করে আবর্তিত হতো। পূজক ছিলেন স্বামী রামকৃষ্ণানন্দ। নেহাত শারীরিক অসুস্থতার জন্য অপারগ না হলে তিনি মাদ্রাজ যাওয়ার পূর্ব পর্যন্ত নিয়মিতভাবে শ্রী শ্রী ঠাকুরের সেবা পূজা করেছেন। যেমন 1895 খ্রিস্টাব্দের শেষ ভাগে শারীরিক অসুস্থতার জন্য স্বামী তুরীয়ানন্দ তাঁর স্থলাভিষিক্ত হয়েছিলেন। কদাচিৎ অপর কোনো মঠবাসী বিশেষ পূজাদি করেছেন। যেমন আলমবাজার মঠে প্রথম শিবরাত্রির পূজা করেছিলেন স্বামী অদ্ভুতানন্দ। পরদিন স্বামী অভেদানন্দ জনৈক ভক্তকে বলেছিলেন, দেখেছ লাটু কেমন শিবরাত্রি করেছে? স্বামী রামকৃষ্ণানন্দ ছিলেন কঠোর পরিশ্রমী। তিনি সাধারণত নিজেই ঠাকুর ঘরের যাবতীয় কাজ করতেন। কখনো স্বামী শিবানন্দ, কখনো স্বামী নির্মলানন্দ, কখনো বা ব্রহ্মচারী কালীকৃষ্ণ, যিনি পরবর্তীকালে স্বামী বিরজানন্দ, তাঁকে সাহায্য করেছেন। স্বামী রামকৃষ্ণানন্দের সেবা পূজায় যেমন ছিল নিষ্ঠা, তেমনি ভাবগাম্ভীর্যের ওপর গুরুত্ব। তিনি শ্রী শ্রী ঠাকুরকে জীবন্ত জ্ঞানে সেবা করতেন। একদিন নয়, দুদিন নয়, প্রায় 11 বছর শ্রী শ্রী ঠাকুরের সেবা পূজা করে তিনি মঠ জীবনে এ বিষয়ে একটি আদর্শ পরম্পরা সৃষ্টি করেছিলেন। এ বিষয়ে বলা যায়, বর্তমানে আমাদের শ্রীরামকৃষ্ণ মঠ মিশনের পূজারীদের জন্য তিনি এক জীবন্ত আদর্শ সৃষ্টি করে গেছেন। মঠ আলমবাজারে থাকাকালীন স্বামী নিরঞ্জনানন্দের উৎসাহে শ্রী শ্রী ঠাকুরের সিংহাসন, শয়নের খাট ও বিছানাপত্র তৈরি হয়েছিল। শ্যামবাজার স্ট্রিটের একজন কাঠের মিস্ত্রিকে দিয়ে তিনি তৈরি করিয়েছিলেন। তাঁরই উৎসাহে গং সংগৃহীত হয়েছিল। সন্ধ্যারতির সময় বাজাবার জন্য স্বামী শিবানন্দ কাশী থেকে ডমরু জোগাড় করেছিলেন। পূজক ও সেবকদের আন্তরিকতা ও নিষ্ঠার গুণে ঠাকুরঘর ভাবে গম গম করত। সেখানে উপস্থিত যে কোনো ব্যক্তিরই মনে হতো প্রাণবন্ত শ্রী শ্রী ঠাকুর তাঁদের সেবা পূজা গ্রহণ করে প্রীত। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর স্মৃতিকথার একাংশই উদ্ধৃত করা যায়। তিনি লিখেছেন, শশী মহারাজই তখন মঠকে জাগিয়ে রেখেছিলেন। তাঁর নিষ্ঠা, একাগ্রতা ও সেবা দর্শনে লেখক কখনো বিস্মিত হতো, কখনো বা মনে করত তার মাথায় একটু ছিট আছে। কারণ এক ছিলিম তামাক সেজে ভোগান্তে আধ ঘন্টা পর্যন্ত ঠাকুরের ছবির কাছে ধরে থাকা একটা অস্বাভাবিক ব্যাপার বলে লেখকের মনে হতো। ক্রমে সে বুঝতে পারে সেবা ও নিষ্ঠা এরূপ ঐকান্তিকতাতেই পূর্ণতা লাভ করে। তখনকার ঠাকুর ঘরে আরত্রিক দর্শনও উপভোগের জিনিস ছিল। কয়েকজন বাল সন্ন্যাসী, যাদের সম্বল বলতে কিছুই ছিল না, তারা যখন জয় জয় গুরুদেব রবে মঠ ও পল্লী মুখরিত করতেন, তখন লেখকের মনে হতো এরা দেবতা। মানব আকারে এদের সঙ্গ, দর্শন ও স্পর্শনে সত্য সত্যই মন ঈশ্বর অভিমুখী হয়। সত্য সত্যই ঈশ্বর অনুরাগে হৃদয় উদ্বেলিত হয়। ঠাকুরের জীবিতকালে স্বামী রামকৃষ্ণানন্দ তাঁকে যেমন সেবা করতেন, তাঁর দেহের
ভস্মাবশেষ পুত ভস্মাদি ঠিক সেই রূপেই সেবা করতেন। ঠাকুরের পূর্ণ দেহাবশেষের সংরক্ষণ ও সেবা ছিল তার মুখ্য দায় ও দায়িত্ব। আলমবাজার মঠে তার পূজা ও সন্ধ্যারতি সম্বন্ধে একজন প্রত্যক্ষদর্শী ভক্ত লিখেছেন, তার পূজা পদ্ধতি অতি অদ্ভুত ও চিত্তাকর্ষক। দর্শক স্বতই অনুভব করতেন যে পূজারী জীবন্ত ভগবানের জাগ্রত উপস্থিতি সন্দর্শন করতেছেন। আরতির সময় যখন তিনি জয় গুরু এই ধ্বনি উচ্চারণপূর্বক ঊর্ধ্বে প্রদীপ দোলাতেন, তখন যারা উপস্থিত থাকতেন তারা সকলেই ভক্তিভাবে বিমোহিত হইতেন। একদিন নিকটবর্তী একটি ধনির বাগানের পুজোর ফুল তুলতে গিয়ে তিনি খুবই অপমানিত হন। মঠে ফিরে তিনি ঠাকুরের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করেন, মঠের নিজস্ব একটি জমি হোক, যেখানে তিনি নিত্য পূজার জন্য ফুল গাছ লাগাবেন। পূজক শশী মহারাজের একটি মনজ্ঞ চিত্ত উপহার দিয়েছেন স্বামী বিরজানন্দজি, তখন ব্রহ্মচারী কালীকৃষ্ণ। কালীকৃষ্ণ আলমবাজার মঠের প্রথম ভাগে এবং শেষ ভাগে শশী মহারাজকে ঠাকুর ঘরের কাজে সাহায্য করেছিলেন। তিনি দুপুরে খাওয়া দাওয়ার পর দক্ষিণেশ্বর ঠাকুরবাড়ির বাগান থেকে জুঁই ফুলের ফুটন্ত কুঁড়ি তুলে এনে ঠাকুরের জন্য মোটা গোড়ের মালা গাঁথতেন এবং ঠাকুরকে পরাতেন। তাঁর লিপিবদ্ধ স্মৃতিকথাতে রয়েছে, আমি ঠাকুরের ঘরের ও ঠাকুরের ভাঁড়ারের সব কাজ করতাম, শশী মহারাজ পূজা করতেন। তাছাড়া ঠাকুরের ভোগের বাসন খিড়কির পুকুর ঘাটে লইয়া যাইয়া মাজিতাম, সব মঠ ঝাড় দিতাম, মুখ হাত পা ধোয়ার জল পুকুর থেকে তুলিতাম, পান সাজতুম, সুবিধা হলে তামাক সাজতুম ও রাত্রে সকলের মশারি খাটিয়ে দিতাম। শশী মহারাজ তাহার স্বভাবসিদ্ধ ও অনন্য ও অভ্রান্তভাবে ঠাকুরের পূজাদি ও মঠের সকলের সেবা করতেন। অসুরের মতো খাটিতে পারিতেন এবং সর্বদাই একটা গদগদ ভাবে ভরপুর থাকতেন। পূজায় কি নিষ্ঠা, ভক্তিভাব ও উন্মত্ততা ছিল, সে যে না দেখেছে ধারণা করতে পারবে না। সেবার জোগাড়ে অনুমাত্র ত্রুটি ও বিলম্ব সহ্য করতেন না, সব কাজ প্রম্পট ও নিখুঁত হওয়া চাই। আমি তো প্রাণ ও শক্তি দিয়া ঠাকুরে ভাঁড়ারের সব কাজ যত ভালো করে পারি তার চেষ্টা করতাম, কিন্তু তবুও এমন একটা দিন যেত না যেদিন তাঁর ধমকে অন্যদিকে মুখ ফিরাইয়া আড়াল করিয়া চোখের জল ফেলতে ফেলতে বা কাপড়ে চোখ মুছতে মুছতে কাজ না করে গেছি। যদিও দৌড়ে দৌড়ে কাজ করতুম, তবুও একটু নির্বিড়ে ছিলুম। আর তিনি বেজায় চটপটে ছিলেন, নিমেষের মধ্যে গাদাখানেক কাজ করতে পারতেন। তবে ধমকাতেও যেমন ভালোবাসতেন, তেমন ঠাকুরের প্রসাদ বেরোলে খা বলে সন্দেশ আমার মুখে গুঁজে দিতেন এবং অন্য হাতে আমার মুখে ও গায়ে হাত বুলাতেন। ঠাকুরগড় ও শশী মহারাজ প্রসঙ্গে এক টুকরো সংবাদ পরিবেশন করেছেন মহেন্দ্রনাথ দত্ত। বিশেষ দিনে ঠাকুরকে যা ভোগ দেওয়া হতো তা থেকে ভক্তদের প্রসাদ বিতরণ করে যা উদ্বৃত্ত থাকত তা তিনি সন্ধ্যার পূর্বেই পাড়া প্রতিবেশীদের বা ভক্তদের বাড়ির লোকজনদের জন্য বিতরণ করে দিতেন এবং ঘর ধুয়ে ফেলতেন। শশী মহারাজের দৃঢ় বিশ্বাস ছিল যে মঠে শ্রী শ্রী ঠাকুর সূক্ষ্ম শরীরে নিত্য বর্তমান। বিশেষত ঠাকুর ঘরে তার বিদ্যমানতা ছিল সহজেই অনুভবগম্য। এই বিশ্বাসের বলে বলীয়ান হয়ে তিনি রামকৃষ্ণ পূজার প্রচারে গুরুত্ব দিতেন। পূজার মন্ত্র ও পদ্ধতি তন্ত্রাদি শাস্ত্র থেকে সংকলন করে তিনি স্বহস্তে লিখে রেখে গেছেন। এই পদ্ধতিতে ভক্তি, জ্ঞান ও যোগাদি সাধনের অপূর্ব কৌশল একত্রে সন্নিবিষ্ট। শ্রী শ্রী গুরুদেবের প্রতি মঠবাসীদের অনুপম অনুরাগ ও গুরুভাইদের পরস্পরের প্রতি
মধ্যে প্রীতির গাঢ়তা সম্বন্ধে কিছুটা ধারণা করা যেতে পারে এই ঘটনা থেকে। ঠাকুরের একটি বিশেষ পছন্দের ফুল ছিল নাগেশ্বর চাঁপা। স্বামী রামকৃষ্ণানন্দের আকাঙ্ক্ষা হয় তিনি সেই ফুল ঠাকুরকে নিবেদন করবেন। শুনতে পেয়ে স্বামী অখণ্ডানন্দজি ও স্বামী সুবোধানন্দজি ফুলের সন্ধানে প্রথমে ঘুঘুডাঙ্গায় ডি গুপ্তের বাগানে যান। তারা জানতে পারেন বর্তমান খগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় সরণির উত্তরের সাতপুকুরের বাগানে এ ফুল পাওয়ার সম্ভাবনা। সেই বাগানের মালিক শ্যাম মল্লিক। স্বামী অখণ্ডানন্দ সেখানে একাই যান। মালিদের কাছে জানা যায় যে 17-18 দিন পর ফুল ফুটবে। স্বামী অখণ্ডানন্দের সংকল্প নাগেশ্বর চাঁপা ফুল না নিয়ে মঠে ফিরবেন না। এই অবসরে তিনি বারাসত অঞ্চলের সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হন। 18 দিনের দিন সাতপুকুরের বাগানে গিয়ে দেখেন সুন্দর সুভাষিত ফুল ভারে নত নাগেশ্বরের চাঁপা গাছটি মৃদুমন্দ ভ্রমর গুঞ্জনে মুখরিত। বড় একটি কলাপাতার ঠোঙায় বিস্তর ফুল নিয়ে স্বামী অখণ্ডানন্দ মঠে ফিরলেন। ফুল দেখে স্বামী রামকৃষ্ণানন্দের আনন্দ যেন ধরে না। প্রাণ ভরে ঠাকুরকে ওই ফুল দিয়ে সাজান। ঠাকুরঘর সম্বন্ধে স্বামীজির দৃষ্টিভঙ্গি ও রামকৃষ্ণানন্দজির ধ্যান ধারণার মধ্যে গুণগত বিভেদ সামান্যই ছিল। যদিও প্রচলিত ধারণা এই যে এ বিষয়ে তাঁদের অভিমত দুই মেরুতে অবস্থিত। স্বামীজি একটি চিঠিতে লিখেছিলেন, আমার মহা ভয় শশীর ওই ঠাকুরঘর মন্দ নয়, তবে ওইটি অল ইন অল করে সেই পুরানো ফ্যাশনের ননসেন্স করে ফেলবার একটি টেন্ডেন্সি শশীর ভিতরে আছে। আমার তাই ভয়। তার আশঙ্কা হয়েছিল যে ওই ঘণ্টাপত্র লইয়া রামকৃষ্ণ অবতারের দল বাঁধিবে এবং তাহার শিক্ষায় ধূলি নিক্ষেপ হইবে। তিনি সাবধান করে দিয়েছিলেন এই বলে যে এই মঠ কোনো মতেই বাবাজিদের ঠাকুর বাড়িতে যেন পরিণত না হয়, কারণ ঠাকুর বাড়ির দ্বারা 2-4 জনের উপকার হয় বটে, কিন্তু রামকৃষ্ণ মঠের দ্বারা সমগ্র জগতের কল্যাণ সাধিত হবে। অবশ্য স্বামীজি একটি চিঠিতে স্বীকার করেছিলেন যে শশী মহারাজ নিজে গোঁড়ামি থেকে মুক্ত। পরবর্তীকালে স্বামী রামকৃষ্ণানন্দ ঠাকুর ঘরেই তাঁর সমস্ত শক্তি ব্যয় না করে ঠাকুরের ভাবাদর্শ ব্যাপকভাবে প্রচার করেছিলেন। একবার মাদ্রাজে অবস্থানকালে স্বামী ব্রহ্মানন্দ মন্তব্য করেছিলেন, শশী মহারাজের প্রভাব দিগ্বিজয়ী শঙ্করের মতো এদেশে জল জল করছে। মাদ্রাজে মঠ স্থাপনের জন্য 1897 খ্রিস্টাব্দের মার্চ মাসের শেষ ভাগে স্বামী রামকৃষ্ণানন্দজি যাত্রা করেন। তাঁর স্থলাভিষিক্ত হন স্বামী প্রেমানন্দজি। কয়েকদিন পরে তিনি শশী মহারাজকে একটি চিঠিতে লেখেন, আমি প্রত্যুষেই স্নান করিয়া পূজাদি করিতেছি। ভাই, ঠাকুর পূজা বড় কঠিন কাজ দেখিতেছি। 3রা ডিসেম্বর 1897 তারিখে স্বামী ব্রহ্মানন্দ শশী মহারাজকে লেখেন, এখানে তোমার পোস্টে যিনি পার্মানেন্ট হয়েছেন তিনি ঠাকুর সেবা বেশ সুচারুভাবে চালাইতেছেন, তবে তার শরীরটা একটু ডেলিকেট, সেই জন্য তোমার মতো এনার্জিটিক্যালি হয় না। অবশ্য স্বামী প্রেমানন্দের ঠাকুর পূজাও ছিল উচ্চ মানের ও ভাবগম্ভীর। তিনি কিরূপ তন্ময় চিত্রে শ্রীজি বা শ্রী শ্রী ঠাকুরের সেবা পূজা করতেন তা সাক্ষ্য দিয়েছেন প্রত্যক্ষদর্শী স্বামী তুরীয়ানন্দজি। তিনি একটি চিঠিতে লিখেছিলেন, মনে পড়ে মঠের একদিনের কথা। সে সময় মঠ আলমবাজারে ছিল। তুমি কথার ছলে সেদিন সকল দৃষ্ট পদার্থ হতেই প্রভুর স্মৃতি জাগরিত করতে লাগিলে। সেদিন দেখেছিলাম যথা যথা দৃষ্টি যায় তথা তথা কৃষ্ণ স্ফুরে, বর্ণে বর্ণে সত্য হয়েছিল। এমন বস্তুটি দেখিলে না, যা হতে প্রভুকে স্মরণ না করিলে।
তোমার মনে আছে কিনা জানি না, আমার কিন্তু উহা চিরদিনের জন্য হৃদয়ে বদ্ধমূল হয়ে আছে। সেদিন আমি বুঝেছিলাম যে ইহারই নাম তাহাতে ডায়ালিউট অর্থাৎ মগ্ন হয়ে যাওয়া। ঠাকুর ইহা কৃপা করিয়া দেখাইয়াছেন। অবশ্য আলমবাজার মঠে শশী মহারাজের অবর্তমানতা স্পষ্ট হয়ে উঠেছিল বিভিন্নভাবে। যেমন সেবার অন্যান্য বছরের মতো সারা রাত ধরে কালী পূজা হয়নি। স্বামী তুরীয়ানন্দজি এটি চিঠিতে লিখেছিলেন, কাল কালী পুজো, এবার মঠে রাত্রে গুরু পূজা হইবে স্থির হয়েছে, নিয়মপূর্বক কালী পূজা হয়ে উঠবে না। স্বামী প্রেমানন্দ পূজা ও হোম করেন। ভজন কীর্তন বাজি পোড়ানো ও 30 জন ভক্তের উপস্থিতিতে উৎসব জমজমাট হয়ে ওঠে। ওই বছর শ্রী শ্রী দুর্গা পূজা অন্যান্যবারের মতো পটে অনুষ্ঠিত হয়। স্বামী প্রকাশানন্দজি ও স্বামী শুদ্ধানন্দজি যথাপূর্বক পূজা ও তন্ত্রধারকের দায়িত্ব পালন করেন, আর স্বামী তুরীয়ানন্দজি 9 দিন ধরে শ্রী শ্রী চণ্ডী পাঠ করেন। মহাষ্টমীর দিন প্রায় 50 জন ভক্ত ভজন কীর্তনে যোগদান করেন, প্রসাদ ধারণ করেন। তাছাড়াও স্বামী রামকৃষ্ণানন্দের অনুপস্থিতিতে ক্রমে ক্রমে অনুষ্ঠানাদির ছাঁটকাট করা হয়েছিল। নীলাম্বর বাবুর বাগানবাটিতে মঠ স্থানান্তরের কয়েকদিন পরে স্বামীজি 25শে ফেব্রুয়ারি 1898 মাদ্রাজে স্বামী রামকৃষ্ণানন্দজিকে লিখেছিলেন, আমরা পূজার কাজটিকে অনেকটা সংক্ষিপ্ত করে এনেছি। স্বামীজির মনোভাব স্পষ্ট হয়ে উঠেছে এপ্রিল মাসে 1897 মাসে মাদ্রাজে শশী মহারাজকে লেখা চিঠিতে। তিনি নির্দেশ দিয়েছিলেন, পূজা অর্চা পূর্ণ সাত্ত্বিকভাবে মাদ্রাজে করতে হইবে, রজগুণের লেশমাত্র যেন না থাকে। পূজার ঘটা একটু কমাইয়া সে সময়টা পাঠাদি ও লেকচার প্রভৃতি কিছু কিছু যেন হয়। অন্য একটি চিঠিতে তিনি শশী মহারাজকে পূজা ও সেবার মূল ভাবটার প্রতি দৃষ্টি আকর্ষণ করে লিখেছিলেন, অর্থাৎ মেটেরিয়ালাইজেশন যত কম হয় তত স্পিরিচুয়ালিটি বাড়ে, এই কথা আর কি। আলমবাজার মঠে পূজা অর্চায় অনুষ্ঠানাদির সংক্ষিপ্তকরণ ও ভাবের গভীরতায় ওপর স্বামীজি গুরুত্ব দিয়েছিলেন, কিন্তু সেই সময়ে নূতন পূজা অনুষ্ঠান যুক্ত হয়েছিল। মঠে সর্বপ্রথম শ্রী শ্রী মায়ের জন্মতিথিতে পূজা অনুষ্ঠিত হয়েছিল আলমবাজার মঠে। সেদিনটা ছিল বৃহস্পতিবার, 16 ডিসেম্বর 1897, 2রা পৌষ 1304 বঙ্গাব্দ। স্বামী প্রকাশানন্দজি পূজা ও হোম করেছিলেন। তন্ত্রধারক ছিলেন স্বামী ব্রহ্মচারী বিমল মহারাজ, পরবর্তীকালে স্বামী খগেন্দ্রনাথ মহারাজ। স্বামী যোগানন্দের উৎসাহে ও উপস্থিতিতে এই পূজা অনুষ্ঠান আরম্ভ হয়েছিল মনে হয়। 10 জন গৃহী ভক্ত সেদিন প্রসাদ ধারণ করেছিলেন। স্বভাবতই প্রশ্ন ওঠে, স্বামী বিবেকানন্দ নিজে ঠাকুর ঘরে পূজা করেছিলেন কিনা। তিনি একাধিকভাবে পুজো করেছেন। একদিনের বর্ণনা পাই যে প্রত্যক্ষদর্শী স্বামী বোধানন্দজি, সে সময় হরিপদ স্মৃতিচারণ থেকে, একদিন বেলা তখন 10:30, স্বামী প্রেমানন্দের বিশেষ অনুরোধে স্বামীজি পূজা করবার জন্য ঠাকুর ঘরে ঢুকে গম্ভীরভাবে পূজার আসনে গিয়ে বসলেন। আসনে বসতে না বসতেই তিনি গভীর ধ্যানে নিমগ্ন হলেন। দীর্ঘ সময় অতিবাহিত হল। ধ্যান ভঙ্গের পর তিনি পুষ্পপাত্রের ফুল, বেল পাতা ইত্যাদিতে চন্দন ছিটিয়ে দিলেন। অঞ্জলি ভরে ভরে সেই ফুল তিনি শ্রী ঠাকুরের বেদিতে, পাদুকায় ও আত্মারামের কৌটায় শ্রীজিতে দিলেন। তারপর সুন্দরভাবে সাজিয়ে দিলেন শ্রী ঠাকুরের চিত্রপটে।
অবশিষ্ট ফুল তিনি উপবিষ্ট গুরু ভ্রাতা ও শিষ্যদের মস্তকে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। এই ঘটনা থেকে হরিপদ ধারণা হয় স্বামীজি তাঁর গুরু ভাই ও শিষ্যদের মধ্যে শ্রী শ্রী ঠাকুরের অস্তিত্ব অনুভব করতেন। পূজার পর সাধু ও ব্রহ্মচারী সকলেই স্বামীজিকে প্রণাম করেন। স্বামীজির পূজা পদ্ধতির বৈশিষ্ট্য মনোরমভাবে ব্যাখ্যা করেছিলেন স্বামী শিবানন্দ। তার মুখের ভাষায় সেই বর্ণনা এরকম: তিনি তো ঠাকুর ঘরে গিয়ে প্রথমে আসনে বসেই অনেকক্ষণ ধ্যান লাগাতেন, খুব জোর ধ্যান, 1 ঘন্টা 1.5 ঘন্টা বেশ করে ধ্যান করে তবে পূজাদি আরম্ভ করতেন। ধ্যানের দ্বারাই সব হয়ে গেল। তারপর ঠাকুরকে স্নান করিয়ে সমস্ত ফুল চন্দন মাখিয়ে 2 হাত দিয়ে বারবার তাঁর শ্রীচরণে অঞ্জলি দিতেন। সে এক দেখবার পুজো ছিল। তারপর সাষ্টাঙ্গে প্রণিপাত করে উঠে আসতেন। স্বামীজি তার নিজের জীবন ও আচরণ দিয়ে যে ভাব আদর্শ গড়ে তুলতে চেয়েছিলেন সেটি তিনি ভাষার বাঁধনে সুস্পষ্টভাবে তুলে ধরেছিলেন সংঘের অঙ্গগণের অনুসরণের জন্য। তিনি বলেছিলেন, প্রত্যেকেই এইটি বিশেষ মনে রাখবেন যে যিনি ধ্যান ভজন ইত্যাদি প্রণালী ত্যাগ করে কেবলমাত্র মূর্তি পূজা ভোগ রাগ ইত্যাদিতে ব্যস্ত আছেন, তিনি শ্রী শ্রী প্রভুর প্রদর্শিত শিক্ষা প্রণালীকে অবজ্ঞা করিতেছেন। আজ এ পর্যন্তই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।